Jai Hind, welcome to the big guy. Nothing is impossible. The world itself says, I am possible. অর্থাৎ ইম্পসিবলকে পসিবল করার দায়িত্বটা কিন্তু পুরোটাই আমাদের উপর। তো যারা প্রিপারেশন নিচ্ছ সামনের এক্সামগুলিতে, তো সেই ক্ষেত্রে যদি তোমরা অনেস্ট থাকো তোমাদের প্রিপারেশনের জন্য প্রতি এবং ডেডিকেটিভলি প্রিপারেশন নিয়ে থাকো বা নিতে থাকো, তাহলে আপকামিং এক্সামগুলি তোমরা ক্র্যাক করবেই। তোমরা ইম্পসিবলকে অবশ্যই পসিবল করবে। তো এসএসসি জিডির সামনেই এক্সাম 2026-এর 27-এরও মোটামুটি এক্সাম ডেট দেয়নি, নোটিফিকেশন এবং কবে বেরোবে সেই সংক্রান্ত এসএসসি তার ওয়েবসাইটে প্রকাশ করেছে। তো এবং এক্সাম মোটামুটি ধরা আছে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ হবে। যাই হোক, যারা 2026 এবং 2027কে টার্গেট রেখে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি। এখানে আমরা ম্যাথের গত বছরের যে কোশ্চেন সেট একটা শিফট আমরা বেছে নিয়েছি, সেই ম্যাথের কোশ্চেন সেট নিয়ে ফুললি ডিসকাশন করব। চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, দেখো, কোনো বৃহত্তম সংখ্যাটির দ্বারা 1938 এবং 2337কে ভাগ করলে যথাক্রমে ভাগশেষ হিসাবে 0 এবং 3 পাওয়া যাবে। তাহলে এইখানে একটি সংখ্যা হচ্ছে 1938, অর্থাৎ এই সংখ্যাকে যদি ভাগ করি আমাদের 0 কি আসে অবশিষ্ট, অর্থাৎ আমরা ভাগ করেছি 1938কে। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি, আমরা 2337কে ভাগ করলাম এবং 3 অবশিষ্ট থাকলো, তাহলে 3 মাইনাস করলে হয়ে যাবে 2334। অর্থাৎ এই সংখ্যাটিকে আমাদের 3 দিয়ে কি করা যাবে না, যে বৃহত্তম সংখ্যাটির কথা বলেছে সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটি বের করার জন্য এই দুটোর কি করবো না, মাইনাস করবো। তাহলে মাইনাস করলে হবে 9, এই ক্ষেত্রে 8 6 14, 6 আসবে, 9 এবং 396। এবার 396 সংখ্যাটি এবং 2334 সংখ্যাটি এবং 1938 সংখ্যাটি, এই তিনটে সংখ্যাকেই আমাদের সেই বৃহত্তম সংখ্যা দ্বারা কি যাবে না, ভাগ যাবে। তাহলে 6 দিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 6 দিয়ে যাবে এই সংখ্যাকে, আবার 11 দিয়ে যাবে এবং 13 দিয়ে সম্ভব নয়, 14 দিয়ে সম্ভব নয়। অর্থাৎ 6 অথবা 11 এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন আমরা বেছে নিতে পারি। তাহলে এবার 11 দিয়ে দেখে নিই, 11 দিয়ে এই সংখ্যাটিকে যাচ্ছে কিন্তু এই সংখ্যাটিকে ভাগ যাচ্ছে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 6। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের এ। নেক্সট, যদি x এর 2%, তাহলে x এর 2% করে নিই, তাহলে পার্সেন্ট মানে হচ্ছে 2/100 ইকুয়াল টু কত বলা আছে না, 300 বলা আছে। তাহলে 300 হলে জাস্ট কাটাকাটি আমাদের 150, তাহলে x ইকুয়াল টু কত হলো 1500, অর্থাৎ 15,000, আমাদের 15,000 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তো দেখো প্রিভিয়াস ইয়ার করাটা খুব জরুরি, কারণ প্রিভিয়াস ইয়ার করলে আমাদের কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে ধারণা হয় এবং কি ধরনের কতটুকু আমরা স্টাডি করব সেই বিষয়ে একটা ধারণা কিন্তু আমাদের জন্মায়। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। তো একটি সমানুপাতের প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ সংখ্যাগুলি বলা আছে। দেখো সমানুপাতি সংখ্যা হলে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ চারটি সংখ্যার মধ্যে তিনটি সংখ্যার কথা বলা আছে। সমানুপাতি হলে কি হয় না, যদি চারটে এ বি সি ডি যদি সমানুপাতি হয় তাহলে লিখতে পারি এটা আমরা এইভাবে, তাহলে এটাকে লেখা যায় a বাই বি ইকুয়াল টু কত না সি বাই ডি। সি এর ভ্যালু জানি আমাকে বের করতে হবে, তাহলে এই ক্ষেত্রে a হচ্ছে 31, বি হচ্ছে 12, তাহলে সি বাই কত, সি বাই 156। যদি আমরা কাটাকুটি করি তাহলে পাচ্ছি 13, তাহলে সি ইকুয়াল টু 31 ইন্টু না কত 30, তাহলে 3 একে 3, 3 এর অপশন আছে একটাতে, 403 হয়ে যাবে আনসার 403।
নেক্সট কোশ্চেনে জাম্প করি। রূপেশ 153টি চেয়ার বিক্রি করেছে এবং হচ্ছে 53টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান হচ্ছে লাভ করেছে। 153 চেয়ার সে বিক্রি করেছে এবং 53টি চেয়ারে বিক্রয় মূল্য যা হয় তা সে কি করেছে না লাভ হিসেবে পেয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা চেয়ার দাম হচ্ছে 1 ইউনিট বা 1 টাকা, ঠিক আছে। তাহলে 53টি চেয়ারের আমাদের বিক্রয় মূল্য কত হবে, সেলিং প্রাইস, তাহলে 153 ইন্টু কত না হচ্ছে 1, তাহলে 153 টাকা। এবার 53টি চেয়ার কি করেছে, প্রফিট হিসেবে পেয়েছে, তাহলে প্রফিট করবে সে কত, 53 ইন্টু হচ্ছে 1, তাহলে 53 চলে আসলো। তাহলে আমরা যদি এসপি থেকে প্রফিট অর্থাৎ বিক্রয় মূল্য থেকে আমরা যদি লাভটা বিয়োগ করে দিই তাহলে কি পাবো, কস্ট প্রাইস বা সিপি পাবো। তাহলে সিপি হচ্ছে আমাদের কত না 100। তো লভ্যাংশ বের করার জন্য কি করতে হয়, অলওয়েজ সিপির উপর বের করতে হয় পার্সেন্টেজ। তাহলে 100-এর মধ্যে সে 53 লাভ করবে, আর পার্সেন্টেজ করার জন্য আমরা কি করবো, 100 দিয়ে ইন্টু করবো। তাহলে 100 ভেনিশ হয়ে গেল, হলো কত না 53%। একদম আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, সুদের ব্যয় তার সঞ্চয়ের থেকে 125% বেশি, যদি তার ব্যয় হচ্ছে 14% হ্রাস পায়, সঞ্চয় হচ্ছে 38% বৃদ্ধি পায়, তবে তার আয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেখো, আয় হচ্ছে আমরা কাউন্ট করতে পারি না কাকে নিয়ে, সঞ্চয় এবং হচ্ছে ব্যয় নিয়ে। তাহলে ইনকাম ইকুয়াল টু কি হয়, ইনকাম হচ্ছে আমাদের সেভিং প্লাস হচ্ছে এক্সপেন্ডিচার, এই দুটো মিলে কি হয় না ইনকামের কাউন্ট হয়ে থাকে। অর্থাৎ আয়, তাহলে আয় হচ্ছে কাকে কাকে নেওয়া হয় না, ব্যয় আর হচ্ছে সঞ্চয়। তাহলে এই দুটো নিয়ে হয় কি, সঞ্চয় নিয়ে হয় হচ্ছে আমাদের আয়, দুটোকে প্লাস করলে পাবো হচ্ছে আয়। ওকে, তাহলে ব্যয় বলা আছে আমাদের ব্যয় সঞ্চয়ের থেকে 125% বেশি। তাহলে সঞ্চয় যদি 100 হয় তাহলে এটা হবে কত, 125% বেশি। তাহলে আমাদের 100-এ হিসাব করলে 125 প্লাস 125 প্লাস হবে, যদি 125 প্লাস হয় তাহলে 225 হয়ে যাবে আমাদের ব্যয়। এবার বলেছে প্রথম ক্ষেত্রে, তাহলে আয় চলে আসলো, ব্যয় এবং সঞ্চয় মিলে আয় চলে আসবে কত না 325। এবার যদি তার ব্যয় হচ্ছে 14% হ্রাস পায়, অর্থাৎ এই যে ব্যয় সেটা হচ্ছে 14% হ্রাস পেয়েছে, তাহলে 14% হ্রাস করে দিই 225, তাহলে 100-এ কত হয়ে যাবে না 80, 14% 86 ডিভাইডেড বাই কত 100, তাহলে হচ্ছে 4-25 100, 9-25 225, এখানে 43, এখানে হচ্ছে 2, তাহলে 9 ইন্টু হচ্ছে আমাদের 21.5 ইন্টু করলে হবে 5 9 45, 9 কে 9 4 13, 9 2 18, 1 19, 193.5। এবার সঞ্চয় কি হয়েছে, সঞ্চয় হচ্ছে 38% বৃদ্ধি পেয়েছে। সঞ্চয়টা কত হলো, সঞ্চয় হচ্ছে 100 জায়গায় কত হয়ে গেল না 138, 138। এবার ব্যয় এবং সঞ্চয় মিলে কি হয় না আয় হয়, তাহলে এই দুটোকে প্লাস করতে হবে। তাহলে সঞ্চয়ের পরিমাণ কত হবে না 0.5, এই ক্ষেত্রে 0.5, অর্থাৎ এই দুটো প্লাস হবে। এটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে 135, তাহলে 0.5 আর 3 হচ্ছে 11, তারপর 3 অর্থাৎ 331, 331, তাহলে এটা আসলো আমাদের কি না আয়। এবার আয় বৃদ্ধির পরিমাণ কত, বৃদ্ধির পরিমাণ হচ্ছে আমাদের 6.5 হয়ে যাচ্ছে, 6.5। তাহলে 6.5 কততে বৃদ্ধি পেয়েছে, 325-এ, যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে 100-এ কত, দশমিক তুলে দিয়ে আমরা 10 বসাতে পারি, 65-কে কাটলে হচ্ছে 5 বারে হচ্ছে 5 দিয়ে 5 20 100, 10 2 অর্থাৎ 2% হয়ে যাবে আমাদের অ্যান্সার, 2%। নেক্সট কোশ্চেন, যদি একটি নির্দিষ্ট অর্থরাশির 2 বছরের একই সুদের হারে সরল সুদ 42 এবং চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 49, দেখো সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা কি হয়, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট ফার্স্ট ইয়ার বা প্রথম বছর একই থাকে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায় দ্বিতীয় বছর থেকে খেলাটা শুরু হয়ে যায়।
দ্বিতীয় বছরের শেষে আমাদের যতটুকু হচ্ছে প্রথম বছরে ইন্টারেস্ট হচ্ছে তার উপরেও একটা ইন্টারেস্ট কি হয় না আমাদের যোগ হিসাবে হয়ে দ্বিতীয় বছরের শেষের হিসাবটা বের হয়। ঠিক একই রকমভাবে এভাবে আমাদের বাড়তে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বলা আছে কিন্তু সিম্পল ইন্টারেস্টের বেলায় কি থাকে, সিম্পল ইন্টারেস্টের বেলায় আমাদের প্রত্যেকটাই কি থাকে, প্রত্যেকটা বছরে যে মূলধন আছে সেই মূলধনের উপরেই একটা ইন্টারেস্ট প্রত্যেক বছর বছর কি হয় একই পরিমাণে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে 2 বছরে আমার এই ক্ষেত্রে 2 বছরে কি বলা আছে, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কত না 42। তাহলে ফার্স্ট ইয়ার বা প্রথম বছর, ফার্স্ট ইয়ার কি হবে, ফার্স্ট ইয়ারেও আসবে তোমার 21 এবং সেকেন্ড ইয়ারেও আসবে হচ্ছে তোমাদের 21 যদি এটা সিম্পল ইন্টারেস্টে হয়, এসআইতে হয়, এটা সিম্পল ইন্টারেস্টে হয় তাহলে এই ব্যাপারটা আসবে। কিন্তু যদি কম্পাউন্ড ইন্টারেস্টে বলা হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায় আমাদের প্রথম বছর যদি 21 হয় কিন্তু দ্বিতীয় বছর কি হবে 21 তো হবেই, 21-এর সাথে প্লাস হবে কি এক্সট্রা কত আমাদের যেহেতু 49 হয়েছে তাহলে +7, অর্থাৎ টোটাল এই 2 বছরের শেষে কত আসলো 21 42 আর 7 কত না হচ্ছে 48। অর্থাৎ এইখানে এই 7 রুপিস হয়েছে কিসের জন্য, এই 21 রুপিসের উপর, অর্থাৎ 21 রুপিসের উপর কত হলো না 7, অর্থাৎ 60 টাকা আমি এক্সট্রা ইন্টারেস্ট পাচ্ছি কিসের জন্য, এই 21 টাকার জন্য। 60 টাকা ইন্টারেস্ট পাচ্ছি কার জন্য, 21 টাকার জন্য। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম বছর হিসাবে আমাদের তো টাকার পরিমাণটা তো এই 21 এই পরিমাণটা আসছে, তাহলে 21 হিসেবে ধরবো আমরা, তাহলে 21 × 21 ডিভাইডেড বাই 7, তাহলে 3 × 63, অর্থাৎ 63 রুপিস হয়ে যাবে আমাদের অ্যান্সার, 63 রুপিস। নেক্সট, একজন দোকানদার 5টি কিনুন এবং 3টি বিনামূল্যে পান, শপিং মলের অফার। ঠিক আছে, আমরা সে দোকানে কিনতে যাই, যাই হোক শপিং মলে গিয়ে এই ধরনের অফার দেখে থাকি। তো 5টি কিনুন এবং 3টি বিনামূল্যে পান, মানে 5টি কিনুন তাহলে টোটাল কয়টি দ্রব্য 8টি, 8টির মধ্যে কটাতে ছাড় দিল 3টাতে, সেই ছাড়ের পার্সেন্টেজটাই আমাকে বের করতে বলেছে। তাহলে সরি 3 দিয়ে কাটা যাচ্ছে না, 3 এইটা দিয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে আমাদের 25, এই ক্ষেত্রে হচ্ছে 2, তাহলে 3 × 25 75/2, তাহলে হয়ে যাবে 37.5%, 37.5% হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এ এবং বি একটি কাজ যথাক্রমে হচ্ছে 15 দিন এবং হচ্ছে 20 দিনে শেষ করতে পারে। এ এবং বি বিকল্প দিনে কাজ করে। দেখো এখানে বিকল্প দিনে কাজের কথা বলা আছে, তাহলে বিকল্প দিনে কাজ বলতে অর্থাৎ একজন ব্যক্তি করবে কিন্তু দ্বিতীয় দিন যে ব্যক্তি কাজ করবে প্রথম দিন সেই ব্যক্তি করবে না, দ্বিতীয় দিন অন্য আরেকজন আসবে। অর্থাৎ এ যদি শুরু করে, যেহেতু এই ক্ষেত্রে এ শুরু করেছে কাজ, তাহলে এ হচ্ছে প্রথম দিন করছে, 3 নম্বর দিন করছে, 5 নম্বর দিন করছে, এভাবে চলতে থাকবে। আর বি এসে দ্বিতীয়, চতুর্থ এবং হচ্ছে এইভাবে তার কাজগুলি চলতে থাকবে, কিন্তু তারা একসাথে কখনোই কাজ করবে না। ঠিক আছে, দেখে নিই তাহলে 15 দিন, তাহলে 15 দিনে কাজ করছে। এ এর কাজে সময় লাগছে না কতদিন, 15 দিন। বি এর কাজে সময় লাগছে কত, 20 দিন। টোটাল হচ্ছে আমাদের 60 দিন, মানে 60 ইউনিট হচ্ছে কাজের পরিমাণ, 60 ইউনিট। এই 60 ইউনিট কাজ এ করছে, তার মানে 15 দিনে, তার মানে এফিসিয়েন্সি হচ্ছে 4, এর এফিসিয়েন্সি কত হবে না 3 আর। এবার এ হচ্ছে প্রথম দিন আসলো, কাজ করলো কত ইউনিট, 4 ইউনিট। বি 2 নম্বর দিনে আসলো, কাজ করলো কত ইউনিট, 3 ইউনিট। তাহলে তারা 2 দিনে কাজ করলো কত ইউনিট, 7 ইউনিট কাজ করলো, তাহলে 7 ইউনিট কাজ 2 দিনে হবে। এবার কি হয়েছে, যেহেতু টোটাল 60 ইউনিট কাজ করতে হবে, তাহলে এইভাবে যদি কাজ করে তাহলে 7 আমাদের ঠিক 4 দিনে হবে কত, আমাদের 14 ইউনিট কাজ হবে। তাহলে আমরা মোটামুটি এটা দিয়ে কি করবো, 60-র কাছাকাছি গেলে 8, অর্থাৎ 56 ইউনিট কাজ করতে গেলে আমাদের কদিন সময় লাগবে না 16 দিন, 16 দিনে হবে 56 ইউনিট।
এবার 56 ইউনিট কাজ হয়ে গেছে, 16তম দিন। 16তম দিনটা কার জন্য? বি এর জন্য। কারণ জোড় সংখ্যা যেগুলি এসছে, অর্থাৎ জোড় সংখ্যার দিন, সেগুলি হচ্ছে কি আমাদের বি কাজ করেছে, কারণ 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর দিনগুলি। কিন্তু বিজোড় সংখ্যার দিন মানে 17তম দিনে এসে আবার কে করবে? এ করবে। তাহলে 17তম দিনে যখন এ আসবে, তাহলে এ কত একদিনে কত করে? 4 ইউনিট। আর তোমাদের বাকি কাজ থাকলো হচ্ছে কত? 60 মাইনাস 56, তার মানে 4 ইউনিট কাজ থাকবে। এই 4 ইউনিট কাজ এসে 17তম দিনে করবে কে? না, এ করবে। তাহলে এর একদিনই শেষ হয়ে যাবে, তাই কিনা? একদিনে, তার মানে 17 দিন পুরোটা লাগছে, অর্থাৎ টোটাল কাজটা শেষ হচ্ছে কদিনে? আমাদের 17 ডেজ। 17 দিনে কাজটি পুরোপুরি হবে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট। একটি ক্লাসে হচ্ছে 20 জন ছেলের গড় নম্বর 75। দেখো, তাহলে 20 জন ছাত্রের গড় নম্বর, তাহলে টোটাল কত? 20 ইন্টু 75। আর 30 জন মেয়ের গড় নম্বর বলা আছে কত? 85। তাহলে টোটাল সার্বিক গড় বলেছে, মানে টোটাল ক্লাসের, তাহলে টোটাল স্টুডেন্ট কত? 20 ইন্টু কত? না 30। তাহলে এখানে হচ্ছে 150, 1500 যোগ হচ্ছে আমাদের 380, আমাদের 240, 255 নাকি? 5 এখানে 324, 25, 255। 30 জন মেয়ের গড় বলা আছে 85। ওকে, তাহলে হচ্ছে 2550 যোগ করলে এখানে আসলো 50, এখানে আসলো 50। তাহলে আমরা বলতে পারি কত? না 2500, তাহলে 1500 হচ্ছে আমাদের 40, 40, 50 ডিভাইডেড বাই 50। 0 0 কেটে দিলাম, আর দিয়ে কাটলে 5 8 40, 81, অর্থাৎ 50 জন ছাত্রের মানে গড় চলে আসবে আমাদের ছাত্রছাত্রীর, আমাদের 81। নেক্সট কোশ্চেন। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 9, 18 এবং 23 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি নয়? আমরা জানি। তাহলে দেখো, আমাদের 9, 18 এবং হচ্ছে কত দিয়ে ভাগ যাবে? 23 দ্বারা ভাগ যাবে। তাহলে আমাদের কি করতে হবে? এলসিএম। এলসিএম করলে 9 কাটা গেল, অর্থাৎ 18 কে 23 দিয়ে গুণ করলে আমরা এলসিএম পেয়ে যাবো বা লসাগু পেয়ে যাবো। তাহলে এলসিএম আসবে কত? 24, তারপরে হচ্ছে 3 11 4, 414। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9999। ডিভাইড করবো কত দিয়ে? আমাদের 414 দিয়ে। যদি 2 বার দিই 800 হচ্ছে 28 হচ্ছে। মাইনাস করলে থাকছে হচ্ছে এই ক্ষেত্রে 1, এই ক্ষেত্রে 7, এই ক্ষেত্রে 1। এবার 9 নামলো, 9 নামলে যাচ্ছে হচ্ছে 4 বার। 4 14 হচ্ছে 56, 4 4 হচ্ছে তোমার 16। মাইনাস করলে থাকবে হচ্ছে এই ক্ষেত্রে 3, 63। এবার 63 কি আসছে? না এক্সট্রা আসছে, অর্থাৎ আমরা যদি 414কে 14 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9999 কে ভাগ করি, তাহলে 63 এক্সট্রা আসছে। অর্থাৎ এটা থেকে যদি 63 মাইনাস করে দিই, তাহলে আমাদের কি আসবে? 999 থেকে 63 যদি মাইনাস করি, তাহলে সেই সংখ্যাটা আসবে যেটা হচ্ছে 414 দিয়ে বিভাজ্য। সংখ্যা আসবে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 6399। এবার কি, কিন্তু আমি ভাগ করেছি 414 বা 9, 18, 23 দ্বারা, কিন্তু যেহেতু 5 অবশিষ্ট থাকছে, তাহলে 5 কি হবে? এই ক্ষেত্রে এটা হয়ে যাবে 99341, 9941 হয়ে যাবে অ্যান্সার, 9941। নেক্সট কোশ্চেন। বার্ষিক 7% আছে মূলধন, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট খুবই সিম্পল। সিম্পল ইন্টারেস্ট আমরা জানি, সিম্পল ইন্টারেস্ট কি হয়? পিআরটি বাই কত? 100। ওকে, সিম্পল ইন্টারেস্টের পরিমাণ বলা আছে 714। 3 বছরের জন্য একটি মূলধন, 3 বছর প্রিন্সিপালটা বের করতে হবে 3 বছরের জন্য। আর রেট অফ ইন্টারেস্ট 7, টাইম বলা আছে কত? না 3 বছর, ডিভাইডেড বাই কত? 100। তাহলে কাটলে এই ক্ষেত্রে কাটতে পারি আমরা 1, 0, 2, 3 দিয়ে করলে হচ্ছে 3, 4। তাহলে কত আসলো? আমাদের প্রিন্সিপাল চলে আসবে 3400। অপশন এ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই।
মোহাম্মদ আশিস ও কিরণের গড় ওজন বলা আছে 46, তাহলে মোট ওজন আমরা বের করতে পারবো। যদি মোহাম্মদ ও আশিসের গড় ওজন 40 কেজি হয়, আশিস কিরণের ওজন কত হয়, তাহলে আশিসের ওজন কত? তাহলে আশিসের ওজন বের করতে হবে। তাহলে তিনজনের গড় ওজন, তাহলে কে কে আছে না, মোহাম্মদ, আশিস আর হচ্ছে কিরণ। এই তিনজনের গড় ওজন কত না হচ্ছে 46, তাহলে 46 ইন্টু কত 3, তাহলে আমাদের 3 6 18 আর 3 4 12 একে কত না 13, 138 কেজি। এবার মোহাম্মদ আশিস, তাহলে মোহাম্মদ এবং আশিস মিলে কত, মোহাম্মদ আশিস মিলে হচ্ছে আমাদের ওজন হয়ে গেল 40 ইন্টু 2, মানে 80। এবার তৃতীয় ক্ষেত্রে আশিস কিরণ, তাহলে আশিস কিরণ মিলে হয়ে গেল কত না হচ্ছে 42 ইন্টু 2, তার মানে হচ্ছে 82 কেজি, 84 কেজি, 84 কেজি। তাহলে এই দুটোকে যদি আমি প্লাস করে দিই, তাহলে এই দুটো কি হবে, প্লাস হবে। তাহলে কি পাবো, m প্লাস 2a পাবো, a 2a প্লাস k ইকুয়াল টু কত হবে না 164 কেজি। এবার এইখান থেকে যদি আমরা এই সমীকরণটাকে বিয়োগ করে দিই, তাহলে কি পাচ্ছি 138, যদি মাইনাস করে দিই তাহলে মাইনাস করলে পাবো কি, আমাদের এই ক্ষেত্রে এটা মাইনাস চলে আসবে, এম এম ভেনিশ হয়ে যাবে, 2 এর থেকে এ মাইনাস হয়ে যাবে, এ আসবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে কে কে কাটা যাবে, তাহলে মাইনাস বিয়োগ করলে হচ্ছে এই ক্ষেত্রে আমাদের 26 কেজি। অর্থাৎ এই ক্ষেত্রে আশিসের ওজনটাই চেয়েছে, আশিসের ওজন চলে আসলো, আশিসের ওজন হচ্ছে 26 কেজি। আশিসের ওজন চলে আসলো 26। মনীষ এ থেকে বি শহরে ভ্রমণ করেছে যদি তার স্বাভাবিক গতিবেগের হচ্ছে 1/3 গুণ গতিবেগে গাড়ি চালায়। দেখো তাতে কি হয়, 36 মিনিট দেরি হয়। যদি স্বাভাবিক গতিবেগে চালাতো তাহলে কত সময় লাগতো। আমরা যদি স্পিডের রেশিও দেখি, তার যদি চেঞ্জ যেটা হয়েছে, স্বাভাবিক গতি যদি 3 হয়, অর্থাৎ এখানে স্বাভাবিকের গতির কত 3/1, অর্থাৎ স্বাভাবিক গতি যদি 3 হয় তাহলে চেঞ্জ, সে স্বাভাবিক গতিতে যায়নি, 1-এ গেছে, অর্থাৎ এই গতিবেগে সে গেছে, তাহলে স্পিডের অনুপাত হবে আমাদের এটা। এবার টাইমের ক্ষেত্রে কি গন্ডগোলটা হবে না, টাইমের ক্ষেত্রে ইনভার্স হয়, তাহলে এটা কত হয়ে যাবে না 1:3 হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে টাইম কত বেশি লাগলো না 2 ইউনিট। এই 2 ইউনিট ইকুয়াল বলা আছে আমাদের 36 মিনিট, 1 ইউনিট ইকুয়াল টু 18 মিনিট হয়ে যাবে অ্যান্সার। 18 মিনিট হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ক্রয় করা হয়েছিল এত টাকায় বিক্রয় করা হয়েছিল, লাভের শতাংশ বের করতে বলেছে। তাহলে এটা থেকে এটা আমরা জানি লাভের শতাংশ কি করতে হয় না, কস্ট প্রাইসে বের করতে হয়। কস্ট প্রাইস হচ্ছে 1020, আমাদের যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 224 থেকে 1000 করি, তখন 204 ইন্টু কত 100, তাহলে তো পার্সেন্ট লাভ হবে। 0 কেটে দিলাম, এই ক্ষেত্রে হয়ে যাবে কত না আমার 20%, তাহলে 20% হয়ে গেল অ্যান্সার, 20%। নেক্সট কোশ্চেন, যে দুটো জঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 4:5, তাহলে আমরা আয়তনের অনুপাত বের করতে বলছি। তাহলে আয়তন কি হয় না, আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা হয় আয়তন, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল আমরা কি করে বের করবো, যেহেতু ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল করার জন্য আমাদের স্কয়ার করব, ক্ষেত্রফল কি চলে আসবে না হচ্ছে 16 আর চলে আসবে 25। এবার কি তার সাথে উচ্চতা কি আছে, গুণ হবে, তাহলে উচ্চতা যদি গুণ করি এটার সাথে হচ্ছে আমাদের কত হবে উচ্চতা 5 গুণ হবে, আর এর সাথে গুণ উচ্চতা গুণ কত হবে, অর্থাৎ এদের রেশিও কি করে বের করবো আমরা, 5 দিয়ে কাটতে পারি, 5 5 25, 8, 8:5 হয়ে যাবে এদের রেশিও, আয়তনের রেশিও আসবে 8:5, তাহলে 8:5 আসবে আমাদের আয়তনের রেশিও। নেক্সট কোশ্চেন, আশিসের কাছে হচ্ছে এত টাকা আছে, তিনি অর্থ রাশিকে তার ছেলে অরুণ এবং মহেশের মধ্যে ভাগ করে দেন 10% বার্ষিক সুদের হারে,
এবং যথাক্রমে সময় বলা আছে 11 ইয়ার এবং হচ্ছে 12 ইয়ার। 11 ইয়ার এবং 12 ইয়ার অরুণ এবং মহেশ। অনেক সময় তোমরা ম্যাথ করতে গিয়ে এটা খেয়াল করবে যে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যেমন অরুণ মহেশ বলা আছে, দ্বিতীয় ক্ষেত্রে মহেশ অরুণ এরকম বলা থাকতে পারে। এই বিষয়টা একটু খেয়াল রাখবে। যাই হোক, আমাদের শেষ অবধি মহেশেরটা বের করতে বলেছে, অর্থাৎ সেকেন্ড, অর্থাৎ 12 বছরের যে হিসাব। যাই হোক, শুরু করি। তাহলে মহেশেরটা আমি ধরে নিলাম এক্স টাকা, যে মহেশ যে পরিমাণ সে তাকে দিয়েছে আর কি আশিস, সেটা হচ্ছে এক্স টাকা। এবং এটা কার সমান বলছে? আচ্ছা, বাকি টাকাটা কাকে দেবে? বাকি টাকাটা হচ্ছে আর দেবে হচ্ছে আমাদের এই টাকাটা দেবে হচ্ছে অরুণকে। তাহলে এই টাকাটা দিয়েছে অরুণকে। এবার মহেশের টাকাটা কত বছর খাটলো? 10% বার্ষিক সুদের হারে। 10% বার্ষিক সুদের মানে কি 110/100। তাহলে আমরা লিখতে পারি কত? 11 বাই কত? 10 টু দি পাওয়ার কত? যেহেতু এই ক্ষেত্রে এর টাকাটা খেটেছে হচ্ছে, এটা হচ্ছে মহেশের টাকা ধরেছি, তাহলে মহেশের টাকাটা খেটেছে কত বছর? না 12 বছর। 12 বছর খেটেছে, এটা হচ্ছে 12। আবার এরটা কি? এরটা খেটেছে হচ্ছে কত বছর? না সেই আমাদের রেট অফ ইন্টারেস্ট তো সেম, তাহলে 11/10ই হবে, কিন্তু এর খাটলো হচ্ছে 11 ইয়ার। ওকে, তাহলে এখানে এক্স এর ভ্যালু বের করে নিই। তাহলে এই দুটো ভ্যালু কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে 11 বাই, এই ক্ষেত্রে থাকলে হচ্ছে 11 বাই না কত? 10। 11/10। ওকে, তাহলে এখানে 11x ইকুয়াল কত চলে আসলো? 1218 মাইনাস 12 বছর হচ্ছে, 12 বছর কার খাটলো? 12 বছর হচ্ছে মহেশেরটাই ধরে নিয়েছি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের চলে আসলো কত? না 10 যেহেতু আছে, 10 ইন্টু হবে, তাহলে ইন্টু 10 মাইনাস হচ্ছে 10x। 10x চলে আসলে এই ক্ষেত্রে আমাদের 11x 10x হচ্ছে 21x। 21x ইকুয়াল টু 1218 ইন্টু হচ্ছে 10 হবে। 3 নিয়ে যাচ্ছে, 3 7 21, 7 থাকবে, 3 4 12 থাকবে হচ্ছে 0, 3 6 18, 7 দিয়ে কাটলে হচ্ছে না কত হচ্ছে? 5 8 5 7 35 এবং হচ্ছে 7 8 56, তাহলে 580। 580 হয়ে যাবে আমাদের অ্যান্সার, 580। তো মহেশকে যে পরিমাণ অর্থ রাশি দিয়েছিল তার পরিমাণ চলে আসবে না 580। নেক্সট অঙ্ক চলে যাই। একজন ব্যক্তি 78 কিমি গতিবেগে এক জায়গায় যান, আবার ফিরে আসেন। যদি যাত্রাপথে সেম ডিস্টেন্স হয় এবং যাওয়া আসার গড় গতিবেগ বের করতে বলি, তখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করি, 2xy বাই কত? x প্লাস y। তাহলে 2 ইন্টু আমরা কত লিখতে পারি? 2 ইন্টু 78 ইন্টু হচ্ছে কত? 91, আর নিচে কত? x প্লাস y করলে হচ্ছে 8 একে কত হবে? 9, এবং হচ্ছে 7 9 কত? 16। তাহলে 8 একে 9, 7 9 কত হচ্ছে? 169। তাহলে 169। এবার আমরা দেখে নিই কত দিয়ে কাটা যাচ্ছে। 7 13 91 যাচ্ছে, 13 দিয়ে কাটলে হচ্ছে 13 কে 13, 3 13 39, 6 13 কত? 6 7 42, 42 দিয়ে কত? 84। অর্থাৎ 84 কিমি হয়ে যাবে আমাদের গড় গতিবেগ, 84। নেক্সট, খুবই সিম্পল একটা অঙ্ক। তো প্রত্যেক বছর মোটামুটি সরল দুই একটা থাকেই, এসএসসি জিডির যে প্রিভিয়াস ইয়ার দেখে যেটা বোঝা যাচ্ছে। যাই হোক, এখান থেকে চলো করে নিই। তো এটা আমরা জানি যে আমাদের প্রথমে ভাগের কাজ করতে হয়। তাহলে 60কে যদি 12 দিয়ে ভাগ করো তাহলে হবে হচ্ছে এখানে 5 চলে আসবে, এবং মাইনাস মাইনাস কাটা যাবে, 5 থাকবে, আর এখানে কত থাকবে? -32 থাকবে, 32, আর এখানে -9, -9 -5 -32, 9 5 14 36, 46, 46 হয়ে যাবে আমাদের অ্যান্সার। 46 হয়ে গেল আমাদের অ্যান্সার, খুবই সহজ। নেক্সট, ঠিক এটাও খুবই সহজ অঙ্ক। তাহলে এখানে কত হয়ে যাবে? 2 হবে, 16 টু 18, 18 এর থেকে হচ্ছে আমাদের কত বিয়োগ করবো? তাহলে 18 মাইনাস হচ্ছে 12 হবে, তাহলে হয়ে গেল
সিক্স, সিক্স হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার, সিক্স। নেক্সট কোশ্চেন, 25 এবং 11 এর সমানুপাতিকের মান হলো, মধ্য সমানুপাতিক বলছে। দেখো এ এবং বি যদি মধ্য সমানুপাতিক হয় তাহলে আমরা কি জানি যে রুট ওভার এ বি হবে, মানে এ এবং বি হচ্ছে যদি ক্রমিক সমানুপাতিক দুটি সংখ্যা হয় তাহলে মধ্য সমান, অর্থাৎ এ হচ্ছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা হচ্ছে অন্য অপরটি, এবং বি হচ্ছে তৃতীয় একটি সংখ্যা। যদি এদের হচ্ছে মধ্য সমানুপাতিক বের করতে হয় তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করি। তো দেখে নিই, আমাদের 25 এবং n এর মধ্য সমানুপাতিক বলেছে, 25 ইন্টু n হবে, অথবা আবার অপর ক্ষেত্রে কি বলছে এর দ্বিগুণের সমান হবে, অর্থাৎ 2 ইন্টু কত, রুট ওভার 15 ইন্টু কত, রুট ওভার 35। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করে n এর মান বের করে নিই আমরা। তাহলে লিখতে পারি, স্কয়ার করে দিই, 25 ইন্টু n ইকুয়াল কত, 2 ইন্টু কত, 15 ইন্টু হচ্ছে না কত, 35। 5 দিয়ে কাটলাম, 3 থাকলো, 5 দিয়ে কাটলাম, আমাদের 7 থাকলো। তাহলে কত হচ্ছে, এক্সট্রা দাগ পড়ে গেছে, যাই হোক, 6 সাথে কত হবে না, 42, 42 হয়ে যাবে আমাদের অ্যান্সার, 42, 42, ঠিক আছে। তাহলে 42 হয়ে গেল আমাদের অ্যান্সার, 40, ও সরি, এইখানে 2 বলা আছে, তাহলে 2টা হয়ে যাবে 4, স্কয়ার হয়েছে তাহলে 4 হবে, তাহলে 4 তাহলে অর্থাৎ এক্সট্রা 2, অর্থাৎ 84। এই কোশ্চেনের অ্যান্সার চলে আসলো 84। তো যাই হোক, তো আমরা এসএসসি জিডির একটি ব্যাপার হচ্ছে নিয়ে আলোচনা করলাম। ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। তো নেক্সট ভিডিও কোন বিষয়ে আসবে বা ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে অবশ্যই আমাদের একটু প্রতিক্রিয়া জানিয়ে দিও এই চ্যানেলের কমেন্ট বক্সে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে এতটুকুই। জয় হিন্দ, ভালোভাবে তোমরা প্রত্যেকেই পড়াশোনা করো, ডেডিকেটিভলি হচ্ছে প্রিপারেশন। ধন্যবাদ।